ন্যান্সি গিয়ে দেখো তো ওর এত দেরি হচ্ছে কেন। ওকে স্যার, আমি এখনই দেখে আসছি। ম্যাডাম আসতে হবে না, তুমি নিচে যাও, আমি রেডি। ভাইয়াকে গিয়ে বলো 2 মিনিটে আসছি। স্যার, আনিকা ম্যাডাম 2 মিনিটে আসছেন। ওকে, বাকিদের গিয়ে বলো খাবার টেবিলে রেডি করতে। ওকে স্যার। কি হলো ভাইয়া, আজকেও লেট তোমার রাজকন্যা? ভাইয়া, তুমি কি কিছু বলো না? ও প্রতিদিন এমন করে, নিজে তো কিছু বলে না আর আমাদেরও বলতে দেয় না। বেশি কথা না বলে যে যার মতো খেতে যাও। সবাই খাবার টেবিলে বসে আনিকার জন্য ওয়েট করছে। কই 2 মিনিট, এখনো তো 30 মিনিট হয়ে গেল। আনিকা, এই তো ভাইয়া, আমি এসে পড়ছি। আসলে আয়, পরে যাবি তো। একবার পর বুঝবি ঠেলা। ঋষি কি বললি তুই? কই কিছু না তো। আনিকা হাঁপাতে হাঁপাতে এসে চেয়ারে বসলো। নেন্সি, তাড়াতাড়ি খাবার সার্ভ কর, আমার লেট হয়ে যাচ্ছে। আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিস না? তাহলে তো আর লেট হয় না। রোজ রোজ একই অবস্থা তোর। প্রতিদিন দেরি করে উঠবে, 2 ঘন্টা ধরে রেডি হবে, আর খেতে এসে বলবে দেরি হয়ে যাচ্ছে। যত সব গন্ডার পোলা পান। কি বললি? তোরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট কর। আমার আর বিরাটের লেট হয়ে যায় প্রতিদিন তোদের দুজনের জন্য। সবার খাওয়া কমপ্লিট, সবাই যে যার গন্তব্যে চলে গেল। আনিকা ভার্সিটিতে প্রবেশ করে কয়েকটা ছেলে ওর সাথে র্যাগিং করার চেষ্টা করে। আনিকা খুব জেদি, ওদের কিছু বলতে যাবে তার আগে একটা ছেলে এসে আর ওদের বলতে থাকে, কি করছেন আপনারা? প্লিজ এসব করবেন না, প্লিজ ওনাকে যেতে দিন। ছেলেটা একটু বোকা টাইপের ছিল। একটা ছেলে এই ব্যাককেল ছেলেটাকে থাপ্পড় মারলো। তারপর সবগুলো ছেলে মিলে ছেলেটাকে মারতে যাবে। আমার তো মাথা গরম হয়ে গেল। জিন্স প্যান্টের বেলটা খুলে ইচ্ছে মতো সবগুলোকে পিটাতে লাগলাম। ওই, তোদের অনেক শখ না র্যাগিং করার? তোদের র্যাগিং করা শেখাচ্ছিস? তারপর আরও উত্তম মধ্যম দিলাম। আমাকে দেখে আরও কিছু মেয়ে এসে তাদের পিটালো। র্যাগিং করা ছেলে সবগুলো। আমাদের মাফ করে দাও, আমরা আর জীবনে কাউকে বিরক্ত করব না, আর র্যাগিং তো জীবনেও না। ঠিক তো, আর যদি কোনোদিন দেখি গাছের সাথে উল্টো ঝুলিয়ে পেটাবো। আর জীবনেও না। তোমার তো খুব সাহস, তোমার জন্য আজ আমরা সবাই মিলে ওদেরকে শায়েস্তা করতে পেরেছি। তুমি জানো না ছেলেগুলো কত ডিস্টার্ব করতো। তোমাকে অনেক ধন্যবাদ। আমি একা কিছুই করিনি, তোমরা সবাই সাথে ছিলে, তাই এটা করতে পেরেছি। ওয়েলকাম। সবাই চলে গেল, কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর ব্যাককেল ছেলেটাকে খুঁজছি যে থাপ্পড় খেয়েছিল। কোথায় গেল? পরে খুঁজবে, এখন ক্লাসে যাই। এইভাবে ক্লাস চলছে, কিন্তু আমার ওই ছেলেটার কথাই মনে পড়ছে। বেচারা আমার জন্য থাপ্পড় খেয়েছে। সবগুলো ক্লাস শেষে ছুটি আর আমি খুঁজছি ওই ব্যাককেল ছেলেটাকে, কিন্তু পুরো ভার্সিটি খুঁজে ছেলেটাকে পেলাম না। আর নতুন বলে তেমন কাউকে চিনিও না। ভার্সিটির গেটের সামনে যেতেই দেখলাম একটা ছেলে বাসের জন্য দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম। ইয়েস, এই তো সেই ছেলেটা যার কথা বলে আসি। বডিগার্ডদের চোখে ফাঁকি দিয়ে ছেলেটার কাছে আসতেই একটু লেট হয়ে গেল। ছেলেটা বাসে উঠে পড়লো আর বাসটাও চলতে শুরু করে দিয়েছে। আর আমিও বাসটার পেছনে ছুটতে লাগলাম আর চেঁচিয়ে বলতে লাগলাম, বাস থামাও, বাস থামাও। আমাকে দৌড়াতে দেখে বাসের হেল্পার বাস থামাতে বলল বাস ড্রাইভারকে। অনেক দৌড়াদৌড়ির পর বাস থামলো। আমিও বাসে উঠে পড়লাম। ওইদিকে বডিগার্ডগুলো আমাকে পুরো ভার্সিটিতে খুঁজছে, কিন্তু আমাকে পাবে কোথায়? আমি তো বাসে উঠে ছেলেটিকে খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম। ছেলেটার পাশের সিট খালি ছিল। আমিও ধূপ করে বসে পড়লাম। এই, আপনি আমার পাশে বসছেন কেন? আপনি একজন মহিলা মানুষ। কি? আমি মহিলা? তবে রে। ছাড়ুন, মরে যাব তো। পাগল নাকি? এই সারা, ওই বেশি কথা বললে একদম ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দিব। ছেলেটা বেশ ভয় পেয়েছে বুঝলাম। ওর ভয় পাওয়া ফেস দেখে আমারও খুব হাসি পাচ্ছে। আমি একটু গুন্ডা টাইপের ভাব নিলাম। নাম কি? অপূর্ব। মাথা নিচু করে আছে। যা যা জিজ্ঞেস করলাম সব কিছু উত্তর দিল, কিন্তু বেচারা ভয় পাচ্ছে। আচ্ছা, এতক্ষণের জন্য সরি অ্যান্ড থ্যাঙ্কস। সরি কেন? ব্যাককল নাকি? বললামই তো এতক্ষণের ব্যবহারের জন্য সরি। আর থ্যাঙ্কস কেন? সকালে আমার জন্য ওই ছেলের কাছ থেকে থাপ্পড় খেয়েছেন তার জন্য। অপূর্ব অবাক হয়ে, ওই মেয়েটা আপনি ছিলেন যে ওই ছেলেগুলোকে ওইভাবে পিটাচ্ছে? হ্যাঁ, তো কি হয়েছে? অপূর্ব অনেকটাই ভয় পেয়ে গেল। আ, আ, কি করছেন? আমি কিছু করিনি, প্লিজ আমাকে মারবেন না। সত্যি, আমি তো ওখানে শুধু আপনার সাহায্য করতে গিয়েছিলাম, প্লিজ আমাকে মারবেন না। বাসের সবাই তাকিয়ে আছে।
আমি আপনাকে কেন মারবো? আমি তো আপনাকে সরি আর থ্যাঙ্কস বলতে আসছি। তারপরও বেশি বেশি করছিল, এতগুলো মানুষের সামনে কান্না করে দিছে। একটা ছেলে কেমনে কাঁদতে পারে, আমি তো অবাক। আমাকে প্লিজ কিছু করবেন না, আমি আমার বাবা মার একমাত্র ছেলে, প্লিজ আমাকে যেতে দিন। অপূর্ব যেভাবে কাঁদছে মনে হচ্ছে ও মেয়ে আর আমি ছেলে, আমি এখনই ওকে রেপ করব। এত রাগ হলো, মাথা পুরো গরম হয়ে গেছে। দিলাম একটা ঠাস করে ওর গালের মধ্যে বসিয়ে। ওই ড্রাইভার, বাস থামান, আমি নামবো। তারপর আমি নেমে গেলাম। অপূর্ব এখনো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বডিগার্ডরা আমাকে না পেয়ে ভাইকে কল দিয়েছিল, কিন্তু আমার ফোন বন্ধ। আমিও ট্যাক্সি করে বাড়ি চলে আসি। আর বাড়িতে এসে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ভাইয়া মাথায় হাত দিয়ে বসে আছে। বাড়ির যতগুলো কাজের লোক ছিল সবগুলো একসাথে হয়ে দাঁড়িয়ে আছে। বাকি দুই বড় ভাইয়া কাঁধে হাত দিয়ে কি যেন বলছে। সামনে সোফায় পুলিশ অফিসার আর বসে আছে, আরও কিছু অফিসার আলাদা একটু দূরে বসে আছে। আমার বডিগার্ডগুলোও আসতো রাম ছাগল। আমাকে পায়নি বলে হয়তো ভাইয়াকে বলে দিয়েছে, আর ভাইয়া এত কিছু করে ফেলেছে। উফ, কি যে করি ভাইয়াদেরকে নিয়ে। ওই তো আনিকা ম্যাডাম চলে এসেছে। ন্যান্সির কথা শুনে সবাই পেছনে মেইন ডোরের দিকে তাকালো। ভাইয়া আমাকে দেখতে পেয়ে মনে হলো যেন তাদের শরীরে আত্মা ফিরে আসছে। তিনজনে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো আরো অবাক। কোথায় গিয়েছিল জানিস? আমরা কত টেনশনে পড়ে গিয়েছিলাম। এই পাগলি, তোকে সারাক্ষণ জ্বালায় বলে রাগ করিস? তুই ছাড়া আমরা থাকবো কি করে? কোথায় চলে গিয়েছিলি? ভাইয়া তো পুলিশ ইনফর্ম করে দিয়েছে, পুলিশ বাড়িতেও চলে আসছে। নাইট ভাইয়া অনেকক্ষণ চুপ করে তাকিয়েছিল, আমার দিকে কিছু বলেনি, কিন্তু অঝরে চোখ বেয়ে পানি পড়ছে। আপনার বোন তো অসুস্থ, সই সালামতে বাড়ি চলে আসছে। এখন আমরা আসি, দরকার হলে কল দিবেন মিস্টার নাইট চৌধুরী। ভাইয়া আমাকে দেখে বুঝতে পারলো আমাকে কেউ কিডন্যাপ করেনি। আমি নিজের ইচ্ছেই হয়তো কোথাও চলে গিয়েছিলাম। তাই ভাইয়া নিজের রুমে চলে গেল আর ভেতর থেকে দরজা লক করে দিল। বাকি দুইজন আমাকে প্রশ্ন করলো হাজারটা, কিন্তু এই প্রথম ভাইয়া আমাকে কিছু না বলে চলে গেল। ওদের দুইজনকে সব বললাম, ভার্সিটি থেকে শুরু করে অপূর্বকে থাপ্পড় মারা পর্যন্ত। ওরা দুইজনেই হাহা করে হেসে দিল। এইবার একটু বেশিই হচ্ছে। দুইজনের সোফায় বসা ছিল, এখন হাসতে হাসতে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আমার খুব বিরক্তি লাগছে, তাই নিজের রুমে চলে এলাম। ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। দুপুরে না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 7টা। বিছানা থেকে উঠে সোজা চলে এলাম বড় ভাইয়ের রুমে, কিন্তু রুমের দরজা খোলা আর ভাইয়াও নাই। তাই মুড অফ করে নিজের রুমে চলে এলাম। রাত 8টা। ন্যান্সি হচ্ছে রাতে খাবার সময় হয়ে গিয়েছে বলতে ভাইয়া ওয়েট করছে আমার জন্য। আমি জিজ্ঞেস করলাম, বড় ভাইয়া বাড়ি ফিরেছে? না, বড় স্যার এখনো আসেনি, তবে আপনাকে খেয়ে ঘুমিয়ে পড়তে বলেছে। আচ্ছা, তুমি যাও আর ওদের বলো খেতে। আমার খিদে নেই, আমি আজ খাবো না। বলে ন্যান্সির রুম থেকে চলে যেতে লাগলাম। ওরা দুইজনে প্রায় খাওয়া শেষ। তখন ন্যান্সি গিয়ে বলল, স্যার, ম্যাডাম খাবে না, ওনার খিদে নেই। কি? আমরা তো ওকে ছাড়াই খেয়ে ফেললাম। নাহিদ ভাইয়া জানতে পারলে আমাদের 12টা বাজবে। দুইজনের খাওয়া কমপ্লিট করে ভাইয়াকে কল দেয়। ভাইয়া ফোন বন্ধ পেয়ে সামিয়া আপুকে কল দেয়। আপু কল সাথে সাথেই রিসিভ করে। হ্যালো সামিয়া আপু। হ্যাঁ বলো বিরাট, হঠাৎ কল দিলে যে, কোনো দরকার আছে নাকি? কেন, আমরা কি তোমাকে এমনি কল দিতে পারি না নাকি? পারো, কিন্তু তোমরা তো এমনি কখনো কল দাও না, তাই বললাম আর কি। কি জন্য কল দিয়েছো? বিরাট সুমাইয়া আপুকে সব বলল A to Z। আপু তোমার বাড়িতে কি গিয়েছে নাকি নাহিদ? না, এখনো তো আসেনি। আচ্ছা, নাহিদের খবর পেলে জানিও আমাদের। আল্লাহ হাফেজ, রাখি। আচ্ছা, তুমিও জানিও আমাকে। ঋষি ভাইয়াকে বারবার কল দিচ্ছে, কিন্তু কল বন্ধ। অফিসে কল দিয়েছে, অফিসে যায়নি। সব শেষে ভাইয়া ফোনে একটা মেসেজ দিল ঋষি। ভাইয়া, তুমি কোথায়? আমরা সবাই টেনশন করছি তোমার জন্য। আর আনিকা দুপুরেও কিছু খায়নি, আর এখনো খায়নি। তাড়াতাড়ি বাড়ি আসো প্লিজ। ভাইয়া একটা মিটিংয়ে গিয়েছে। ভাইয়া আর তার পিএ ছাড়া কেউ জানে না, আর সেজন্য ভাইয়ার ফোন বন্ধ ছিল। বিরাট ভাইয়া আর ঋষি ভাইয়া আমার রুমে এসে দেখে আমি ঘুমিয়ে পড়েছি, তাই তারা নিচে চলে গেল। ও গিয়ে পায়চারি করছে বড় ভাইয়া কখন আসবে। দুইজনে সোফায় এসে ঘুমিয়ে পড়ে। ভাইয়া মিটিং শেষ হয়ে প্রায় রাত 11টায়।
ভাইয়া আর তার পিয়ে গাড়িতে উঠে বসে আর বাড়ির জন্য রওনা হয়। ভাইয়া ফোন বের করে সুইচ অন করতেই ফোনে ঋষি ভাইয়ার একটা মেসেজ চাই। ভাইয়া মেসেজটা পড়তেই মাথায় পাহাড় ভেঙে পড়ে। যেখানে আমি এক বেলাও না খেয়ে ভাইয়া নিজের হাতে খাইয়ে দেয়, সেখানে আমি 2 বেলা না খেয়ে আছি। ভাইয়া মেসেজটাই খুব গরম। ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি চালাও, 30 মিনিটের মধ্যে বাড়ি যেতে হবে। স্যার 2 ঘন্টার রাস্তা, 30 মিনিটে কেমনে যাব? আমার কলিজার টুকরা না খেয়ে আছে, আর তুমি বলছো কিভাবে যাবে? গাড়ি থামাও। ধমক দিয়ে বলল, বেশ রেগে আছে এখন। ড্রাইভার গাড়ি থামাও। ভাইয়া গাড়ি থেকে নামলো। স্যার আপনি গাড়ি থেকে লাফলেন কেন? ভাইয়া কিছু না বলে গাড়ির ড্রাইভার বলল গাড়ি থেকে নামতে আর পিছনে গিয়ে বসতে। ড্রাইভারও ভয় পেয়ে পিছনের সিটে গিয়ে বসে পড়ে। এখন কার ড্রাইভ করবে আমার ভাই। তুফানের মতো গাড়ি চালাচ্ছে আর অনেক হাওয়ায় রাস্তা বেশ ফাঁকায়। 40 মিনিট চলে এলো বাড়িতে। ভাইয়ার কাছে বাড়ির এক্সট্রা চাবি ছিল, তাই বাড়িতে ঢুকতে দেখতে পেল ওরা 2 জন সোফায় শুয়ে আছে। আর ভাইয়ার বুঝতে বাকি রইল না ওরা 2 জন ভাইয়ার জন্য ওয়েট করছিল আর এখানে ঘুমিয়ে পড়েছে। ভাইয়া ওদের কাছে গিয়ে ওদের ডাকতে শুরু করলো। ঋষি, এই ঋষি, ওঠ ভাই, যা নিজের রুমে গিয়ে ঘুমা। ভাইয়া আর একটু ঘুমাতে দাও না। তারপর বিরাটের কাছে। এই বিরাট, ওঠ বলছি। দুজনে মিলে আমার একটা বোনকে খাওয়াতে পারলি না। উঠতে বলছি, ওঠ। আর একটু ঘুমাই না। নাহিদ উঠতে যাবে তখনই বিরাট নাহিদের হাত ধরে ফেললো। বিরাট নাহিদকে টান দিয়ে নিজের উপরে ফেললো। বিরাট ঘুমের মধ্যে। সুইট হার্ট, তুমি অনেক ভারী হয়ে গেছো সোনা। তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে দেখলে আমি আর কিছু দেখি না। তোমার হাসি দেখে আমি পাগল হয়ে যাই, ইচ্ছে করে তখনই। নাহিদ তো অবাক। কি বলছে বিরাট? বিরাট এক হাত দিয়ে নাহিদের গাল ধরে। জান পাখি, তোমার গালে মোচা মোচা দাড়ি মনে হচ্ছে। বলেই বিরাটের ঠোঁট জোড়া নাহিদের কাছে যাচ্ছে আর এক হাত দিয়ে নাহিদকে শক্ত করে ধরছে বিরাট। নাহিদ এটা দেখে নিজেকে কোনোভাবে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মারে। হঠাৎ করে ঘুমের মধ্যে থাপ্পড় খেয়ে বিরাট চিৎকার দিয়ে সোফা থেকে মেঝেতে পড়ে যায়। মেঝেতে আরও একটা চিৎকার দেয়, ওরে বাবা গো, আমার মাথাটা গেল রে। বিরাটের চিৎকার শুনে লাফ দিয়ে উঠে পড়ল ঋষি। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? বিরাট মেঝেতে বসে বোঝার চেষ্টা করছে কি হয়েছে এতক্ষণ। নাহিদ বিরাটকে উঠিয়ে, কিরে জান পাখি, সোনা বাবু জাদু, তোমার হাসি দেখলে পাগল হয়ে যায়। এত কিছু অসভ্য গার্লফ্রেন্ডকে স্বপ্নে দেখে বড় ভাইকে কিস করতে যাচ্ছিলি। কি? তোমাকে কিস? আর বিরাট ভাইয়া করতে যাচ্ছিল? মাল ডালা। বিরাট ব্যাককেলের মতো তাকিয়ে আছে। বিরাট ভাইয়া, তুমি ভাইয়াকে কিস করলে সামিয়াপুর কি হতো? আল্লাহ। কি বললি? সামিয়া আবার কোথা থেকে আসলো? দাঁড়া, তোদের দুজনের হচ্ছে আজ। বিরাট আর ঋষি দুইজনেই হাসছে আর পুরো হল দৌড়াচ্ছে, আর নাহিদও ওদের পিছনে দৌড়াচ্ছে। তোদের দুজনের জন্য আজ আমার মান সম্মান সব যেত। আল্লাহ বাঁচাইছে, সবাই ঘুমাইছে। দৌড়ানোর মধ্যেই হঠাৎ করে নাহিদের মনে পড়লো তার রাজকন্যা যে না খেয়ে ঘুমিয়ে আছে। দৌড়ানো বন্ধ করে নাহিদ বিরাট আর ঋষিকে বলল, অনেক হয়েছে, এখন দৌড়ানো, দুজনে যাও আর আনিকার জন্য খাবার নিয়ে আসো। আমিও রুমে যাচ্ছি। বিরাট ঋষি হাঁপাতে হাঁপাতে ওকে নিয়ে আসছি আমরা। দুজনে খাবার নিতে চলে গেল আর নাহিদ চলে গেল আনিকার রুমে। নাহিদ আনিকার রুমে ঢুকে লাইট অন করে আর আনিকার কাছে বসে। আনিকা আজও ওই ছোট্ট বেলার বাচ্চা আনিকার মতো ঘুমায়। নাহিদ আনিকার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ঘুম থেকে ওঠানোর জন্য মৃদু সুরে ডাকছে, আনিকা ওঠ, আমার লক্ষ্মী বোন আমার। আনিকার চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠল। আনিকা চোখ খুলতেই দেখে ওর ভাইয়া ওর পাশে বসে আছে। লাফ দিয়ে উঠে নাহিদকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আই এম সরি ভাইয়া, আমি আর কখনো না বলে কোথাও যাব না। আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে তুমি ভাইয়া? আরে আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম, আর মিটিং সিক্রেট ছিল, তাই কাউকে বলি নাই। কিছুক্ষণের মধ্যেই ঋষি আর বিরাট চলে এলো, হাতে খাবারের ট্রে। ও ভাইয়ার রাজকন্যা, ভাইয়া আসতেই উঠে গেছে। আর আমরা তো কেউ নই, তাই হাজার ডাকলেও উঠিস না। ঋষি, এই যে খাবার নিয়ে আসছি। 4 ভাই বোন মিলে 4 জনকে খাইয়ে দেয়। কিরে নাহিদকে বল তোর ভার্সিটিতে আজকে মজার ঘটনাটা। ভার্সিটিতে কি হয়েছে আজ? কোনো ছেলে বাজে ব্যবহার করেছে কি? কুল ভাইয়া। চিল ভাইয়া চিল। বিরাট কিছুটা বলল, ঋষি কিছুটা বলল, বাকিটা আনিকা বলল। বলছে আর হাসছে। এখন তো নাই তো হাসছে।
কিন্তু আনিকা, তোমার ওই ছেলেকে থাপ্পড় মারা উচিত হয়নি। ছেলেটা তোমাকে বাঁচাতে গিয়েছিল আর থাপ্পড় খেয়েছে। তুমি তুমি বাসে দুষ্টামি করেছো, ভয় দেখিয়েছো, ঠিক আছে, কিন্তু পরে থাপ্পড় মারা একদমই উচিত হয়নি তোমার। কি করব ভাইয়া, ব্যাককল ছেলেটা এমন ভাবে ভয় পাচ্ছিল যেন মনে হচ্ছিল ও মেয়ে আর আমি ছেলে। যা করার করেছো, কাল গিয়ে সরি বলে দিও, ওকে? ওকে। খাওয়া শেষ। এক এক করে 3 ভাই আদুরে ছোট বোনের কপালে হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে চলে গেল যার যার রুমে ঘুমাতে। বিরাট, তোর খবর তো আমি সকালে নিব। সবাই ঘুমিয়ে গেছে। রাত পার হয়ে সকালের সূর্যিমামা নিজের আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে তুলছে। সকালের মৃদু আলোয় চৌধুরী বাড়ির সবার ঘুম ভেঙে যায়। সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই নাস্তা করার জন্য নিচে চলে আসে। আজকেও সবাই আনিকার জন্য ওয়েট করছে। তোরা বস, আমি ওকে ডেকে আসছি। আজ ফিরতে নাহি ইয়ার। আরে আনিকা, প্রতিদিনের মতো আজকেও নাহিদ আনিকাকে ডাকছে আর ওরা বসে বসে বোরিং ফিল করছে। আজ তো ওর হচ্ছে। দীর্ঘ 1 ঘন্টা পর আনিকা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে ব্রেকফাস্ট করতে। খাবার টেবিলে বসে আছে বিরাট, ঋষি আর নাহিদ। হাই, গুড মর্নিং গাইস। কয়টা বাজে দেখেছিস? তোর জন্য প্রতিদিন 1 ঘন্টা ওয়েট করতে হয় খাবার সামনে নিয়ে, কিন্তু খেতে পারি না তোর জন্য, জানিস? আর একদিন যদি লেট করিস তোর উপর পানি ঢেলে দেব, দেখিস। এমন যেন আর না হয়। প্রতিদিন 1 দিন 2 দিন হলে মেনে নেওয়া যায়, কিন্তু প্রতিদিন কেন? নিশ্চুপ হয়ে বসে আছে। হইছে ভাইয়ারা, আর হবে না। আনিকার হাসি দেখে 3 জনেরই রাগ গেল উধাও। হইছে, আর হাসতে হবে না অবশ্য। সবাই খাওয়া শুরু করলো আর ঋষি মাঝখানে কাল রাতের বিরাটের কথা ঘটনা সব বলল। রাগী লুক নিয়ে ঋষির দিকে তাকিয়ে আছে নাহিদ। আনিকা, বিরাট, ঋষি 3 জন একসাথে হাসতে হাসতে শেষ। সত্যি তো সামি আপুর কি হতো? আনিকা, হ্যাঁ সামি আপু, কিন্তু চুপ চুপ করো আনু। সরি ভাইয়া। কলেজে এসে পুরো কলেজ খুঁজলাম, কোথাও পেলাম না। মুড অফ করে চলে গেলাম ক্লাসে। কলেজ শেষে গেটের সামনে আসতে দেখি অপূর্ব রাস্তার পাশে চায়ের দোকানে কয়েকজন সিনিয়র ভাইদের সাথে চা খাচ্ছে। খাচ্ছিলি চা, এদিকে আমি সারা দিন খুঁজে মরছি। এই মরছি মানে কি? দেখাচ্ছি মজা তোমাকে, সোনার চান পিতলা ঘুঘু। হাঁটতে হাঁটতে চলে এলাম দোকানের সামনে। এই যে অপু। অপূর্ব মেয়েটা তোকে ডাকছে। কোন মেয়েটা? দোকানের ভিতরে টিভি চলছে আর টিভিতে ক্রিকেট খেলা, আর অপূর্ব টিভির দিকে তাকিয়েই বলল, কোন মেয়ে? সিনিয়র আর এক ভাইও ঘাট ধরে আমাদের দিকে ঘুরিয়ে পড়ে। অপূর্ব আমাদের দেখে ধপ করে দাঁড়িয়ে যায় আর ওর হাত থেকে চায়ের কাপ পড়ে গিয়ে ভেঙে যায়। চায়ের কাপ ভেঙেছে বলে দোকানদার যা কিটকিট করছে মনে হচ্ছে 1000 টাকার জিনিস ভেঙে ফেলেছে। হালার পো, একটা চায়ের কাপ ধরতে পারস না তো চা খাইতে আসোস কেন? আমার চায়ের কাপে জরিমানা দে। আমার কাছে তো টাকা নেই, যা ছিল তা দিয়ে তোদেরকে চা বিস্কুট রুটি খাইয়ে ফেলছি। অর্ক আহান, তোরা একটু ম্যানেজ করে দে না, আমি কালকে মাঠ থেকে এনে দিয়ে দেব। আমার কাছেও নেই রে অপূর্ব, আমার কাছে আছে, কিন্তু জিনিসেই তো একটু পর আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে, আর ওইখানে টাকা দিয়ে দিলে ঘুরতে কিভাবে যাব বল? আর না হলে দিতাম। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে ওদের তামাশা দেখছি। এতক্ষণ পাম দিয়ে ওদের টাকা খেলো, আর যখন ওদের থেকে সাহায্য চাইছে দুজনেই দিতে নারাজ। দোকানদার দোকান থেকে বেরিয়ে আসে, লুঙ্গি কাঁচা দিয়ে অপূর্বকে থাপ্পড় মারতে আসে। এখন আর তামাশা দেখার সময় না, এখন অ্যাকশন ফিল্ম দেখানোর সময়। হেঁটে গিয়ে দোকানদারের হাত ধরে নিলাম, হাত ধরিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম। আপনার সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলতে আসার? হাত ঘুরিয়ে হাতে ধরিয়ে দেব। একটা সামান্য কাপের জন্য আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে মারতে আসছেন? আপনাকে আমি গার্ডস শুট হিম। আনন্দ দোকানদারের দিকে পিস্তল তাক করে। বিজনেসম্যান নাহিদ চৌধুরীর একমাত্র বোন আনিকা চৌধুরী। অপূর্ব তোর গার্লফ্রেন্ড? অবাকের চরম পর্যায়ে চলে গেছে ওরা। দোকানদার আমার পায়ে পড়ে যায় আর বারবার ক্ষমা চাইছে। আমি কোনো রেসপন্স করছি না দেখে এবার অপূর্বর পায়ে ধরেছে। বোবা ছেলে গলে গিয়েছে। ওনাকে ক্ষমা করে দিন প্লিজ। শুধু তুমি বলছো বলে ছেড়ে দিলাম। হাত দিয়ে আনন্দকে চলে যেতে বললাম আর ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে বললাম। আমি ব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে দোকানদারের মুখের উপর ছুঁড়ে মারি। এটা হচ্ছে কাপের দাম আর বাকি টাকা টিপস। দোকানদারের উপর থেকে চোখ সরিয়ে অর্ক আর আহানদের দিকে তাকালাম। আমাকে ওদের দিকে ভ্রু কুচকে তাকাতে দেখে ভয়ে ঢোকিল। বন্ধু শুধু বন্ধুরটা খাওয়ার জন্যই হয় না, বন্ধুর আপদ বিপদে পাশে থাকার জন্যও হয়। আজ তোমরা যা করলে তাতে তোমরা কোনো বন্ধুর কাতারেই পড়ো না।
অপু, আজ থেকে তুমি ওদের সাথে চলবে না। ততক্ষণে আমার গাড়িও চলে আসে। ড্রাইভিং সিটে ড্রাইভার, ফ্রন্ট সিটে আনন্দ। অপূর্ব হাত ধরে টেনে ওর গাড়িতে উঠালাম। আমিও উঠে বললাম। গাড়ি থেকে নেমে চলে এলাম পার্কে। আপনি আমাকে ওদের সামনে আপনার বয়ফ্রেন্ড বললেন কেন? আর আমার জন্য 1000 টাকার নোটই বা ব্যয় করলেন কেন? বয়ফ্রেন্ড বলেছি কারণ তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড। কবে থেকে? ইউ যেদিন বাসে থাপ্পড় খেয়েছিলে সেদিন থেকে। অপূর্ব মাথা নিচু করে ফেলল। হালকা মুচকি হেসে বললাম, আম সরি। সরি কেন? সেদিন থাপ্পড় মেরেছিলাম তাই সরি। ও ইটস ওকে। তুমি চাইলে আমাকে চড় মারতে পারো। না না, আমি আপনাকে কিভাবে চড় মারতে পারি? আচ্ছা, না মারলে নাই। আমার গাল বেঁচে গেল। অপূর্ব আমার দিকে তাকালো। আমি গালে হাত দিয়ে হাসতেছি আর হাসি দেখে অপূর্ব হেসে দিল। তুমি আমাকে তুমি করে বলবে কারণ তুমি আমার বয়ফ্রেন্ড, ওকে? ওকে, কিন্তু অর্ক আর আহান কাল কলেজে এসে সবাইকে বলে দেবে তুই আমাকে তোমার বয়ফ্রেন্ড বলেছ। হাই রে হাবাগোবা, বয়ফ্রেন্ড বলুক তাতে কোনো সমস্যা নেই কারণ তুমি আমার রিয়েল বয়ফ্রেন্ড। কি? কিন্তু তুমি যদি কখনো রেগে গিয়ে আমাকে শুট করে ফেলো? কি? সত্যি খুব বেশি হাবা। তেমন কিছুই করব না কারণ তুমি আমার বয়ফ্রেন্ড। এই প্রথম আমি কোনো মেয়ের সাথে এভাবে কথা বলছি। ও হাউ কিউট। সন্ধ্যা পর্যন্ত আমি অপূর্বর সাথে ছিলাম। দুইজনে অনেক মজা করি। আর সবচাইতে বেশি ভালো লাগে তো তখন যখন আমি কিছু আর অপূর্ব তা মেনে নেয়। পরের দিন ক্লাসে আসার পর গাড়ি থেকে নেমে স্টাইল নিয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে অ্যাটিটিউড ভাব নিয়ে কলেজে ঢুকলাম। পেছনে আনন্দ। আমার সাথে কলেজে তেমন কেউই মেশে না। যাও, প্রথম দিন 2-3 জন হাই হ্যালো করেছিল আমার সাথে। আনন্দ আর আনন্দের সাথে পিস্তল দেখে সব পগার পার হয়ে গিয়েছে। অনেকেই কানাকানি করছে, কিন্তু তাতে আমার কোনো কিছুই যায় আসে না। অপূর্ব কলেজের গেটের দিকে সবে মাত্র ঢুকলো আর ওকে সবাই বিরক্ত করা শুরু করেছে। কালকের ঘটনা আজকে কলেজে অর্ক আর আহান সব বলে দিয়েছে, আর সেইগুলো নিয়ে সবাই অপূর্বকে খোঁচাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখলাম। এখন চললাম অপূর্বর কাছে। অপূর্বর সামনে দাঁড়িয়ে বললাম, এখানে কি কোনো সুপারস্টার এসেছে? তোমরা সবাই অপূর্বকে এইভাবে ঘিরে ধরেছো কেন? কয়েকজন একসাথে। আমরা শুনেছি অপূর্বর নাকি আপনার সাথে চক্কর চলছে। হ্যাঁ চলছে তো। তোমাদের কি সমস্যা? হ্যাঁ, অপূর্ব আমার বয়ফ্রেন্ড, আমি অপূর্বর গার্লফ্রেন্ড, শুনেছো সবাই? আর এরপরও যদি তোমাদের মধ্যে আমাদের বিষয় নিয়ে নাক গলাও বা অপূর্বকে কিছু জিজ্ঞেস করো, ডিস্টার্ব করো, তাহলে আনন্দ তাকে জায়গাতেই শুট করবে বলে দিলাম। মাথায় রেখো সবাই। কথা শেষ করেই কলেজ মাঠ থেকে সকল ছাত্রছাত্রীর মধ্যে খান থেকে অপূর্বর হাত ধরে টেনে নিয়ে আসলাম। এত বোকা কেন তুমি? কিছু বলনি কেন ওদের? আমি কাল কি বলেছিলাম আমি তোমার গার্লফ্রেন্ড, বুঝছো? কেউ যদি জিজ্ঞেস করে তাহলে সেটাই বলবে, আর যদি আমার ভাইয়াদের মধ্যেও কেউ জিজ্ঞেস করে তাহলে সেটাই বলবে। মাথায় ঢুকিয়ে নাও। বলেই চলে আসলাম কলেজে। ক্লাস শেষ হতেই সমস্ত কলেজ খুঁজে ফেললাম, কোথাও নেই আপু। আর একজন সিনিয়র আপু, আনিকা রাইট, অপূর্ব নাই, চলে গেছে। আর কিছু না বলে আমিও চলে এলাম। সন্ধ্যা 7টা। রোডের উপর বসে বসে ল্যাম্পপোস্টে কাজ করছিলাম। নাহিদ ভাইয়া, বিরাট ভাইয়া আর বজ্জাত ঋষি ভাইয়া আমার রুমে আসলো। আর 3জনই আমার কাছে জিজ্ঞেস করছে অপূর্বকে। নাহিদ ভাইয়া বড় বিজনেসম্যান, তাই কলেজের ঘটনা প্রিন্সিপাল স্যার নিজে ভাইয়াকে কল দিয়ে জানায়। কে অপূর্ব? আমার সিনিয়র। নিশ্চয়ই প্রেম করে। নাউজুবিল্লাহ, কি তাকাও ভাইজান, দাহামিসা কথা এগলা। তাহলে সত্যি কি? এইটা ওই ছেলেটাই না যে ছেলেটাকে বাসে থাপ্পড় মেরেছিলি আর আমি তোকে ওর কাছে গিয়ে সরি বলতে বলেছিলাম? হ্যাঁ বীরু ভাইয়া, ওই আসলে আমি ওই দিন কলেজে গিয়ে এই ছেলেটাকে খুঁজি কিন্তু পাই না। কলেজ শেষে কলেজের সামনে একটা চায়ের দোকানে ওকে দেখি চা খেতে, তাই আমি ওখানে গিয়েছিলাম ওকে সরি বলতে। কিন্তু অপূর্ব আমাকে এতটাই ভয় পেত যে আমাকে দেখে ভয়ে দাঁড়িয়ে যায় আর ওর হাতের কাপটা মাটিতে পড়ে ভেঙে যায়। তাতে জরিমানা দাবি করে দোকানদার, আর ওর কাছে টাকা ছিল না, যা ছিল ওর বন্ধু অর্ক আর আহান চাট্টু মেরে খেয়ে নিয়েছে। আর বিপদে পড়ে যখন অপূর্ব ওদের কাছে হেল্প চায় তখন ওরা দিতে না করে দেয়, কিন্তু ওদের কাছে টাকা ছিল। তখনই দোকানদার ওকে মারতে আসে আর আমি দোকানদারকে আটকাই আর একটু পিস্তলের ভয় দেখাই, প্লাস অপূর্বকে বয়ফ্রেন্ড বলি আর অর্ক আহানকে একটু জ্ঞান বিতরণ করি। কিন্তু ওরা পরের দিন কলেজে এসে সবাইকে এই কথা বলে দেয়, আর সবাই অপূর্ব কলেজে যেতেই ওকে ঘিরে ধরে আর
আমার সেটা সহ্য হয় নাই, তাই ওইসব কথা বলেছিলাম সবার সামনে। তুমি এটাও বলেছো অপূর্বকে কেউ বিরক্ত করলে আনন্দ তাকে গুলি করবে। আনু, কিন্তু ভাইয়া আসল কথা হলো প্রথম দিন থেকে ছেলেটাকে আমার ভালো লাগে। হুম? আর কিছু না বলে চলে গেল। খুব ভালো করেছিস, কিন্তু শোন, ভালো লাগা আর ভালোবাসা কিন্তু এক নয়। বীরু ভাইয়া। আনু, কি? আমাদের কিছু একটা করতে হবে, আর এই নাহিদ আর সামিয়া আপুর বিয়েটা দিতে হবে। পাক্কা প্ল্যান বানাতে হবে। হ, তুই তো চাইবি যদি নাহিদ ভাইয়ার বিয়ে তাড়াতাড়ি হোক, যাতে করে তোর সিরিয়াল আসে। দেখ ঋষি, হ্যাঁ ঠিক, আর বিরাট ভাইয়ার পর তোর পালা। বলেই হাঁটতে শুরু করলাম। মোটেও না, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। কিসের তাড়াতাড়ি? দেখ, আগের নাহিদ বিয়ে করার জন্য রাজি হয় নাকি। রাজি হবে আর বিয়েও করবে, আমি আছি কি করতে। বলেই আমি হাত বাড়ালাম আর আমার হাতের উপর বিরাট আর ঋষি ভাইয়ার হাত রাখলো। আমাদের সকলের কথা শুনছে, এদের দিকে নিয়ে আর পারি না। নাহিদ বলছে, পরের দিন কলেজে এসে সবার আগে খুঁজে বের করলাম অপূর্বকে। তুমি আমাকে কাল না বলে কাল চলে গিয়েছিলে কেন? আমার মা অসুস্থ ছিল, ওষুধ কিনতে হতো তাই। ও আচ্ছা, এখন কেমন আছে আন্টি? আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো। চলো। কোথায়? কোথায় আবার? ক্লাসে। আর কলেজ শেষে আমার জন্য ওয়েট করবা। আচ্ছা। তারপর দুজনেই যার যার ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে গেটের সামনে দাঁড়িয়েছিল অপূর্বকে দেখে আমি ওর কাছে যাই। দুজনেই একসাথে বাসে উঠলাম। আমার পিছনে আনন্দও আছে। আমরা অনেক কথাই বললাম দুইজনে। এখন টোটাল ফ্রি হয়ে গিয়েছি। অপূর্বর কাছ থেকে ওর নাম্বারটা নিয়ে নিই। রাতে ডাইনিং টেবিলে সবার আগে আমি চলে আসছি আর সবার জন্য অপেক্ষা করছি। 5 মিনিট পর ভাইয়া চলে আসে। ওহো মহারানী, আজ সবার আগে কি ব্যাপার? তোর মাথায় কি চলছে রে? ও, শুরু হয়ে গেছে তোদের। তারপর ওরা দুইজনে চুপ হয়ে যায়। খুব তাড়াতাড়ি করে খাচ্ছি। খাবার আসতে খেতে হয়, এত তাড়াহুড়ো করছিস কেন? নিশ্চয়ই তোর কোনো মতলব আছে। ভাইয়া। ন্যাকা কণ্ঠে। ঋষি, সব সময় খালি আমাকে চুপ করায়। দাঁড়া, আজকে তোর উপর নজর রাখতেই হবে। ওদের খাওয়া এখনো শেষ হয়নি। আমি আদাকে দৌড়ে রুমে চলে আসছি। ও এত তাড়াতাড়ি চলে গেল কেন? তাতে তোর কি? চুপ করে খা। ওর খাওয়া শেষ তাই চলে গেছে, আর নয়তো কি করতো? বসে বসে তো খাওয়া দেখতো। ভাইয়া। রুমে এসে টুক করে একটা কল দিলাম অপূর্বকে। একবার কল বাজতেই অপূর্ব কল রিসিভ করে। আমিও ওর সাথে হাসি খুশি হয়ে কথা বলছি। আগে ভাবতাম যারা প্রেম করে তারা এত ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে কিভাবে। আজ বুঝতে পারলাম কথা একটার পর একটা অটোমেটিক চলে আসে। ঘন্টাখানিক কথা বললাম, তারপরেও যেন কথা শেষ হয়নি। মনে হচ্ছে 2-3 মিনিট কথা বললাম, কিন্তু এদিকে 1.5 ঘন্টা পার হয়ে গিয়েছে। হঠাৎ পেছন থেকে ঋষি ভাইয়া। ও, এই ব্যাপার, তাই তো তাড়াহুড়ো করছিলি। পেছনে তাকালাম আমি। ভাইয়া তুমি? সাথে সাথে কল কেটে দিলাম। হয় বইনে, আমি জানতাম তোর মাথায় কোনো খিচুড়ি পাকছে, তাই তো আরই পাকছিলাম। প্রেম করছো ময়না পাখি? এই খবর যদি ভাইয়ার কানে দেই তাহলে? ভাইয়ার কানে দেওয়ার আগে ভাইয়া তুই এই ছবিটা দেখ। ফোনের স্ক্রিনে একটা ছবি, যেটাতে ঋষি ভাইয়া একটা মেয়েকে কিস করছেন। ঋষি ভাইয়া ছবিটা দেখে যেন আকাশ থেকে পড়লো আর খেজুর গাছে আটকে গেল। কিন্তু এটা তো আমি না, আর এই মেয়েকে আমি চিনিও না। তুই এটা না, মেয়েটাকেও তুই চিনিস না। এটা শুধু তুই আর আমি জানি, ভাইয়া জানে না। তো আমি যদি এই ছবিটা দেখাই দেই তাহলে জাস্ট ইমাজিন তোর কি অবস্থা ভাইয়া করবে। ওরে বেতুমি সেরি, দাঁড়া, আজকে তোর হচ্ছে। বলেই আমাকে দিল দৌড়ানে। আমিও দিলাম দৌড়। এক দৌড়ে বিরাট আর নাহিদ ভাইয়ার কাছে লাইব্রেরির রুমে চলে আসলাম। চিল্লাতে চিল্লাতে বললাম, ভাইয়া আমাকে বাঁচাও। ভাইয়াদের পিছনে লুকিয়ে পড়লাম। কি হচ্ছে ঋষি? তুই ওর পিছনে দৌড়াচ্ছিস কেন? ও কি করছে জানো? কি করছে আনিকা? নিশ্চয়। কি হলো বল, কি করছে? আমার মাথা করছে, বলা যাইবো না। বলে চলে গেল ভাইয়া নিজের রুমে। কি করছিস তুই? আমার মতো ভদ্র আর লক্ষ্মী মেয়ে দুইটা আছে নাকি? আমি কিচ্ছু করি নাই। মানে কেটে পড় আনিকা। রুম থেকে দিলাম দৌড়। নিজের রুমে ঢুকে দরজা আটকে দিলাম। আমার আর অপূর্ব প্রেমটাও হয়ে গেছে অনেকদিন আগে। দুইজনেই চুটিয়ে প্রেম করি আর বাড়িতে কত কিছু না বলে বানিয়ে পড়লাম। 6 মাস পর অপূর্ব আমার উপর জামাইয়ের মতো অধিকার খাটায়, যেটা আমার মোটেও সহ্য হয় না। সব কিছুতে শুধু বাধা আর বাধা। আজ অপূর্বের সাথে ক্যাফেতে দেখা করতে যাব। প্যান্ট আর টপস পরেছি, ক্যাফেতে বসে আছে।
এখনো আসার নামই খবর নেই। 10 মিনিট পর অপূর্ব এসে হাজির, একটা হেলাঢোলা ঢিলা শার্ট আর ঢিলা প্যান্ট পরে। চুল দাড়ি বড় বড় কাট, আর নামও খবর নেই। কতবার বলেছি সেলুনে যেতে, কিন্তু শুনতে তো ওর নাকি এভাবেই ভালো লাগে। উফ, এটা কি পরে আসছো তুমি? কেন, এই ড্রেসের সমস্যা কি? সমস্যা কি মানে কি? পুরাই সমস্যা। তোমার অন্দিয়া পেট বাইরে আছে, এদিকে পুরো হাত থেকে উপর পর্যন্ত দেখা যাচ্ছে। সবাই কেমনভাবে তাকিয়ে দেখছে, দেখো। হাত ডাকো, ডাকো হাত। থাকবো। আচ্ছা, এখান দিয়ে থাকলে ওদিক দিয়ে পেট আরো দেখা যাবে। থাকবো এখন? না না, থাক থাক। ম্যাম, অর্ডার। কোল্ড কফি। কোল্ড কফি কেন? তোমার না ঠান্ডা লাগছে? তুমি না রাতেও কথা বলার সময় কাশছো? তুমি এখন কোল্ড কফি খাবে না তুমি অন্য কিছু খাও? কোল্ড কফি খেলে ঠান্ডা আরো বেশি বাড়বে, প্লিজ সোনা। উফ, খাবোই না, আমি গেলাম। এলাম অপূর্বর সামনে থেকে। অসহ্য হয়ে যাচ্ছে দিন দিন। আগের মতোই হাবাগোবা হয়ে, আগের মতোই ঢিলাঢালা ড্রেস পরে কথা থেকে কথা থেমে থেমে বলে, কিন্তু শুধু এখন অধিকার বোধ জমিয়েছে আর সব কিছুতে বাধা দেয়। আগে এইসব ভালো লাগলেও এখন বয়ফ্রেন্ডের প্যারা লাগে, জীবনটা টানা টানা করে বানিয়ে দিয়েছে। এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, একটা ভালো না, এই ড্রেসটা পরা যাবে না। উফ, কি টর্চার। 2 দিন পর আজ আমার ক্লাস ফ্রেন্ড জুলির বার্থডে পার্টি এনজয় করছি। অপূর্বকেও নিয়ে আসছে, কিন্তু সেই আনস্মার্ট গায়াভূত হয়ে এসেছে। কতবার বলেছি আজ একটু মডার্ন ড্রেস পরে আসিস, কিন্তু শুনলো বা? সবগুলো ফ্রেন্ড ইনসাল্ট করলো। আমি এত মডার্ন আর আমার বয়ফ্রেন্ড, ওদের কথাগুলো শুনে মেজাজটা গেল চটে। রাত 11টায় পেরিয়ে আসলাম। পার্টি ছেড়ে আনার সাথে অপূর্ব ও পেছনে পেছনে আসছে। এতটাই রেগেছিলাম গাড়িতে উঠিনি, সোজা হাঁটতে শুরু করলাম। আজ আমার সাথে আনন্দ আসেনি। অপূর্ব আমার পাশে এসে আমার হাত ধরে। আমি ওর দিকে ঘুরে ওর গালে কষিয়ে একটা চড়। অপূর্ব আমার হাত থেকে ওর গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তোর সাহস হয় কি করে আমার হাত ধরার? নিজেকে দেখছিস কতবার বলছি একটু ভালো ড্রেস পরে আসতে? শুনছিস আমার কথা? আজ তোর জন্য অতগুলো মেয়ে আমাকে ইনসাল্ট করলো, নিজেকে দেখেছিস একবারও? আর এইসব কি পরে সেগুলো? হ্যাঁ, কি সমস্যা তোর? আর আমাকে টাচ করলি কেন? মাঝরাতে রাস্তায় আমি চিল্লাবো, ডাকবো মানুষ, আর বলবো তুই আমার সাথে? জানিস আমি এখন চিল্লাবো, তোর কি হবে? জঙ্গলেদের মতো থাকিস, আনস্মার্ট ছেলে। তুই আমার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্যই না। তোর এই চেহারা আমাকে কখনো দেখাবি না, তোর চেহারা আমি দেখতেও চাই না। বলেই ওর সামনে থেকে গাড়িতে উঠে পড়লাম আর একবারও তাকালাম না। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। গাড়ির সিটে শুয়ে পড়লাম, সিটে মুখ গুজে কাঁদতে লাগলাম। পরের দিন সকালে কলেজে এসে সরি বলার জন্য অপূর্বকে পুরো কলেজ খুঁজি, কিন্তু অপূর্বকে কোথাও খুঁজে পাইনি। আর কেউ অপূর্বর খোঁজও দিতে পারে না। কাল রাত রাগের বসে কিন্তু আজে বাজে কথা বলে ফেলছি। আমাকে ওকে সরি বলতেই হবে, কিন্তু অপূর্বকে পেলাম না। 2 মাস পর। কিরে, নাহিদকে বলে রাজি করো না প্লিজ। সরি, সামিয়া আপুর বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে। আপু আমাকে সকালে কল দিয়েছিল আর অনেক কাজ ছিল। ভাই, সামিয়া আপু তোমাকে অনেক ভালোবাসে, প্লিজ আপুকে বিয়ে করতে রাজি হয়ে যাও প্লিজ। নাহিদ, রাজি হয়ে যা। তুইও তো সামিয়া আপুকে ভালোবাসিস, মুখে বলিস না ঠিকই, কিন্তু আমি বুঝি। এটা তো ঠিক না বল? যা আমাদের সাথে হয়েছে তার জন্য তুই কখনো বিয়ে করবি না। আব্বু আমাদের মা চলে গেছে বলে আমাদের ছোট রেখেই চলে গেছে, আর সেজন্যই তুই সেই ভয়ে সামিয়াকে আপন করতে চাইছিস না? আমি ছোট থেকে তোর সাথে ছায়ার মতো আছি, আমি চিনি, আমি তোকে বুঝি। প্লিজ লক্ষ্মী ভাই আমার, রাজি হয়ে যা। পুরো জীবন একা কাটাতে পারবি না ভাই, লাইফ পার্টনার তো চাই। আমারও ভাবি চাই, প্লিজ বড় ভাইয়া। নাহিদ প্লিজ। সামিয়া, তুমি এখানে? নাহিদ, আমি তোমাকে স্কুল লাইফ থেকে ভালোবাসি। প্লিজ নাহিদ, আমাকে ফিরিয়ে দিও না। প্লিজ নাহিদ, আমি তোমার ছায়া হয়ে থাকবো নাহিদ। তুমি ছোট থেকে তোমার ভাইদের আর বোনকে বাবার মতো করে ভালোবাসা দিয়ে আগলে রেখেছো, আর ভালোবাসা আদর যত্ন দিয়ে বড়ও করেছো। আমিও তোমার সাথে ওদের মায়ের হতে চাই। আমি ওদেরকে মার মতোই ভালোবাসা দিব। প্লিজ নাহিদ। কথাগুলো বলছে আর কাঁদছে সামিয়া আপু। হঠাৎ করে নাহিদ ভাইয়ার পায়ে পড়ে সামিয়া আপু নাহিদ ভাইয়ার সাথে সাথে উঠে দাঁড়ায় আর আমাদের 3 জনের দিকে ঘুরে ঘুরে দেখছে। আমরা 3 জনেই মাথা নাড়ালাম আর চোখ দিয়ে ইশারা দিলাম। নাহিদ ভাইয়া সামিয়া আপু উঠে দাঁড় করানো আর চোখের জল মুছে জড়িয়ে ধরে। সামিয়া আপু ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বিয়ে ফাইনাল? উম, ইয়াহু! ইয়েস।
বিরাট ভাইয়া এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আর এক হাত দিয়ে ঋষিকে জড়িয়ে ধরলো আর আমাদের কপালে চুমু দেয়। আমি ফট করে বলে উঠি, আমার একটা শর্ত আছে। জি? কি শর্ত? তোর আবার কিসের শর্ত? নাহিদা আপুর সাথে বিরাট ভাইয়েরও বিয়ে হবে। কি? তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? ভুল কি বলেছে আনিকা? ঠিকই তো বলেছে। আর তারপরেই তোমার পালা, বাঁদর ছেলে। আমি আর বিয়ে? আল্লাহ, ভাবতেই কেমন কেমন জানি লজ্জা লাগে। ঋষি ভাইয়ের কথা শুনে সবাই হেসে দিলাম। কিছুদিন পর আমাদের কলেজে নতুন একটি মেয়ে আসে, আমাদের ক্লাসের নিউ স্টুডেন্ট। প্রথম দিন আমার পাশের সিটে বসে আর আমার বন্ধু হতে চায়। আমি তেমন ইন্টারেস্ট দেখাই না, ইগনোর করি। আজ পর্যন্ত আমার কোনো ফ্রেন্ড নাই, কিন্তু মেয়েটা আমার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট ভাবলাম। দেখে তো তাই মনে হচ্ছে। লেসবিয়ান না তো আবার তোর কী সব ভাবছি আমি। 2-3 দিন যেতে মেয়েটাকে আমারও ভালো লেগে যায়। আমিও ওর সাথে বন্ধুত্ব করি। মেয়েটা অনেকটাই সুইট। ধীরে ধীরে তনিমা আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। ও ছাড়া আমার চলেই না। আমার সম্পর্কে সব কিছু থেকে শুরু করে তনিমা জানে, অপূর্ব কোথাও জানে। 2 মাস পর আজ ভাইয়াদের বিয়ে সম্পূর্ণ হলো। শুরু থেকে শেষ পর্যন্ত তনিমা ছিল। 3 বছর পর দুইজনেই বসে আইসক্রিম খাচ্ছে। তোর তো তাহলে বিয়ে ঠিক হয়ে গেল। তা দুলা ভাইয়ের সাথে দেখা করবি কখন? করাবো, এই তো আজকেই আমেরিকা থেকে আসছে আর ফার্স্ট এখানেই আসবে। ও, তুই তো আর কাউকে বয়ফ্রেন্ড বানালি না, আজও কি ওই ছেলেটাকে ভালোবাসিস জানো? তুই তো সবসময় জানিস ভালো তো ওকেই বাসতাম, কিন্তু ও আমাকে অনেক প্যারা দিত। এখন অনেক শান্তিতে আছি, ভালো আছি, প্যারা নাই, চিল। কিন্তু আমি পরের দিন কলেজে সরি বলার জন্য অপূর্বকে অনেক খুঁজেছি রে, কিন্তু কোথাও পাইনি। আমি সেদিন অনেক বেশি বকে ফেলেছিলাম রে। ওই তো ও এসে গেছে। তনিমার কথা শুনে সামনে তাকালাম। বাইক দিয়ে আসছে দুলাভাই। আমরা উঠে দাঁড়িয়ে বাইক বসে হেলমেট খুলতে আমার চোখ কপালে উঠে গেল। অপূর্ব, কেমন আছো বাবু? অপূর্ব বাইক থেকে নামে। আমি ভালো আছি বাবু, তুমি কেমন আছো সোনা? খাও না নাকি শুকিয়ে গেছো দেখছি? কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুঁজতে গুঁজতে বলল, আর এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে তনিমাকে অপূর্ব। দুলা ভাই তো বুড়ো হয়ে গেছেন দেখছি। আরে কি যে বলিস, ও তো আমেরিকা ছিল আর আমেরিকাতে সাদা চুলেরই ফ্যাশন। ওকে, বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ড। ওহো শালি, আমার আদি ঘরওয়ালি। ওরে শালি রে। আমার গাল টেনে বলল। কি হলো এটা? ও এমনই, রাগ করিস না, খুব দুষ্টু। তোকে কিন্তু অনেক জ্বালাবে, আমাকেও অনেক জ্বালায়, অনেক দুষ্টামি করে, অনেক ফানি ফানি কথা বলে। আমি তো ভুরু কুঁচকে তাকিয়ে আছি। এত স্মার্ট কিভাবে? ও যাই হোক, কিন্তু তাতে আমার কি? কিন্তু ওকে তনিমার সাথে দেখে আমার এমন লাগছে কেন? চলো বাবু, তোমাকে আগে কিছু খাওয়াই, অনেক শুকিয়ে গেছো তুমি। তুইও চল শালি। তুই না, আমি যাব না, আমি বাড়ি যাচ্ছি। তনি তুই যা। এই শালির ঘরে শালি, কোথাও যাবি না, আমাদের সাথেই যাবি, আর নয়তো তুলে নিয়ে যাবো শালি। আমি তো রাগে দাঁত কটমট করছি। প্লিজ রাগ করিস না, চল রেস্টুরেন্টে। অপূর্ব তনিমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে রাখছে আর চুলে হাত বোলাচ্ছে। সামনে বসে বসে তামাশা দেখছি, ইচ্ছে করছে। কি খাবে তুই সোনা? কোল্ড কফি। না না, কোল্ড কফি খাওয়া যাবে না, তোমার ঠান্ডা লাগছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কোল্ড কফি খেলে তোমার ঠান্ডা বাড়বে, আর তাতে তোমার কষ্ট হবে, আর তোমার কষ্ট হলে আমারও কষ্ট হবে সোনা, তাই অন্য কিছু খাও। আচ্ছা, তোমার যা ভালো লাগে তাই নিয়ে আসো। দেখেছিস জানো আমার কত খেয়াল রাখে, আমাকে কত ভালোবাসে, একটু ঠান্ডা লাগছে বলে। দেখছি। ওই শালির ঘরে শালি, তুই কি খাবি? কি কি খাবি? আচ্ছা, দুলা ভাই খাওয়াবে বলে কথা, আমি কি না করতে পারি? খাবো। 4টা পিৎজা, 3টা বার্গার, 2টা রোল, KFC চিকেন, 2টা কোক। এই, তুই এত কিছু খেতে পারবি? দুলা ভাই খাওয়াবে বলে কথা, আমি খেতে পারবো। সব খাইতে হবে না, খাইয়া এনতে উঠতে পারবি না। ওরে শালির ঘরে শালি রে, ভাবছে আমার কাছে টাকা নাই। পরের দিন তনিমা কল দেয়। আমার বিয়ের শপিং আর তোকে আমার সাথে শপিং এ যেতে হবে। কেন? তোর বরকে নিয়ে যা। ও তো যাবেই, কিন্তু তোর চয়েস ভালো, ফাইনাল তুই যাবি। তাড়াতাড়ি রেডি হয়ে বের হ। আমি যাব না তনি। কেন? কি বলবো এখন? আসছি শপিং মলে। বাবু এটা নাও, এটা তোমাকে মানাবে।
ঠিক আছে। বাবু এটা মানাবে না, সুন্দর না, অন্যটা দেখো। ওর কাহিনী দেখে বিরক্ত লাগছে, তাই চেঞ্জিং রুমের সামনে চলে আসলাম। পেছনে ঘুরতেই দেখলাম অপূর্ব দাঁড়িয়ে আছে। তুমি এখানে? এই শালি, ঠিক করে কথা বলো। কি ঠিক করে কথা বলবো? শালি বলেই পেছনে চেঞ্জিং রুমে ঢুকে পড়ে একসাথে 2-3টা থাপ্পড় খেয়ে বের হয়ে হিহি মহিলা চেঞ্জিং রুমে ঢোকার পরে। সরি আন্টি। আরো 2-3টা বজ্জাত ছেলে। আগামীকাল তরিমা অপূর্বর বিয়ে এই শীতে। আজ আমার খুব ইচ্ছে হচ্ছে, হারানো ভয় জমেছে বুকের মধ্যে। আমাকে চুপচাপ দেখে দুইজনেই ভাবি সামিয়া ও সাদিয়া আর 3 ভাই নাহিদ, বিরাট, ঋষি এসে আমাকে আমার মন খারাপের কারণ জিজ্ঞেস করে। আমিও তাদের সব বলি। সবাই সাজেস্ট করে আমার অপূর্বর কাছে গিয়ে অপূর্বকে সরি বলা উচিত। কাল গিয়ে সরি বলে দিস। সবাই আমার রুম থেকে চলে যায়। আমিও আর পারছি না। আমি তখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ি। অপূর্বর ফ্ল্যাটের সামনে এসে ওকে কয়েকবার কল দেয়। তৃতীয়বার কল রিসিভ করে আমি অনেকবার রিকোয়েস্ট করলে অপূর্ব নিচে রাস্তায় আসে। এত রাতে কেন ডেকেছো? আই এম সরি অপু। ফর হোয়াট? ওই রাতের খারাপ ব্যবহারের জন্য সরি। আমি কলেজে তোমাকে খুঁজছিলাম, সরি বলার জন্য, কিন্তু তোমাকে কোথাও পাইনি। আচ্ছা, কথা শেষ, এখন যাও। অপু প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ। বলে অপূর্বর হাত ধরে নিলাম। অপূর্ব ঝাড়া দিয়ে আমার হাত সরিয়ে দিল। ওই তুই আমার হাত ধরলি কেন? তোকে সাহস দিছে কে আমাকে টাচ করার? হ্যাঁ, এই জন্যই আসছিস এত রাতে? আর যদি এতই দরাদরি করার ইচ্ছা থাকে তাহলে চল, ওই 2 তলায় আমার ফ্ল্যাট, চল সারা রাত দরাদরি করবো, কেউ জানবেও না। আমি অপূর্বের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। কি বলছে অপূর্ব এই কথাগুলো? অপূর্বের হাত ছেড়ে দিলাম। ও হেঁটে চলে গেল। যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে নড়তেও পারছি না। আর 6 বছর আগের জায়গাটাতেও আমি দাঁড়িয়ে আছি। এভাবেই অপমান করেছিলাম। বেশ কিছুদিন দাঁড়িয়ে থেকে হাঁটতে শুরু করি। আনমনে হাঁটছি আর চোখের জল মুছছি। বাড়ি যেতে ইচ্ছে করছে না, তাই রাস্তার পাশেই বসে পড়ি। আবার আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। পেছনে ঘুরে তাকাতে যাব তার আগেই কে যেন মাথায় খুব জোরে আঘাত করলো। সাথে সাথে মাটিতে পড়ে গেলাম। মিটমিট করে তাকিয়ে দেখি সামনে কালো গাড়ি, আর গাড়ি থেকে 2 জন লোক নামছে। একজন বলতে শুরু করলো, এবার নাহিদ চৌধুরীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেব। আর যদি টাকা না দেয়? না দিলে মেরে ফেলবো। একে বাঁচিয়ে রেখে আমাদের কি লাভ? টাকা দিবে, সাথে বাপ বাপও করবে। 3 ভাইয়ের কলিজার টুকরা আনিকা চৌধুরী আর 3 জনেরই প্রাণ ভোমরা। কথাগুলো বলে উচ্চ স্বরে হাসতে শুরু করে দেয়। কেউ একজন আমার হাত ধরে আমাকে উঠানোর চেষ্টা করছে। আমি যন্ত্রণায় সেন্সলেস হয়ে পড়ি। সকালে আস্তে আস্তে চোখ খুলে তাকাই, নিজেকে আবিষ্কার করি নিজেরই রুমে। কিভাবে সম্ভব? তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? বলেই বিছানায় বসে আয়নার দিকে তাকাতেই মাথায় ব্যান্ডেজ দেখলাম। মানে আমি স্বপ্ন দেখছিলাম না? উফ, অসহ্য ব্যথা করছে। কিন্তু আমি বাড়িতে আসলাম কিভাবে? বলেই বিছানা থেকে উঠে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলাম। ভাইয়া আর ভাবিরা হলরুমের সোফায় বসে আছে, আর তাদের ওপর পাশে একজন বয়স্ক লোক। আমাকে আসতে দেখে ভাইয়া আর ভাবি বলল, তুমি কেন নিচে আসছো? আমিও বলি আমি কিভাবে বাড়ি আসলাম। বলতে বলতেই লোকটার পেছনে ঘুরে আমার দিকে তাকালো। লোকটাকে দেখে আমার চোখ অটোমেটিক পানি চলে আসে, আর দৌড়ে গিয়ে লোকটাকে জড়িয়ে ধরি। কাঁদতে কাঁদতে বললাম, আব্বু এতদিন কোথায় ছিলে? এতদিন কেন আসোনি? তোমাকে আমি কত মিস করেছি তুমি জানো? আমাদের কথা কি তোমার একটুও মনে পড়েনি? আমাকে এভাবে দেখে নাহিদ ভাইয়া আর বিরাট ভাইয়া 2 জনেই আব্বুর দিক থেকে মুখ সরিয়ে নেয়। আমাকে দেখে ঋষি ভাইয়া এসে আব্বুকে জড়িয়ে ধরে। আমি যে তোদের অনেক মিস করেছি। বারবার ইচ্ছে হতো সবকিছু ছেড়ে চলে আসি তোদের কাছে, কিন্তু তোদের ছোটবেলায় ওইভাবে ফেলে অকৃতজ্ঞ বাবার মতো পরিস্থিতি থেকে পালিয়ে গিয়েছিলাম। সেই ঘটনাগুলো আমাকে তোদের কাছে আসতে দিত না, কিন্তু গতকাল আর নিজেকে আটকে রাখতে পারিনি। সব ফেলে তোদের কাছে চলে এসেছি। তোরা দয়া করে তোদের এই অকৃতজ্ঞ বাবাকে ক্ষমা করে দে, আর বাকি যতদিন বেঁচে থাকি তোদের সাথে থাকার অনুমতি দে। তোরা ছাড়া তো আমার আর কেউ নেই। ও, এতদিন পর মনে পড়েছে তোমার আমরা ছাড়া তোমার আর কেউ নেই। আপনি আমাদের কলেজের টুকরোকে কিডন্যাপারদের কাছ থেকে বাঁচিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমরা আপনাকে কখনো ক্ষমা করব না। আপনার জন্য আমাদের ছোটবেলা নষ্ট হয়ে গেছে। যে বয়সে ছেলেমেয়েরা খেলাধুলা করে সে বয়সে আপনি আমাদের একা ফেলে কাঁধে দায়িত্ব দিয়ে পালিয়ে গিয়েছিলেন। একবারও ফিরে আসতে চাননি, আর
এত বছর পর আসছেন মাপ চাইতে? আনু, কাল যখন তোকে ওই দিন জনলোক গাড়িতে উঠাইতেছিল, তখন ওই রাস্তা দিয়ে আসছিল আব্বু। একজন মেয়েকে 3 জন লোক গাড়িতে উঠাতে দেখে সেখানে গাড়ি থামায়, আর আব্বুর 5 জন গার্ডস তাদের সাথে লড়ে তোকে বাঁচায় এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। এই কথা শুনে আব্বু আর ভাইয়াদের মুখের দিকে তাকালাম, আর আব্বুর ভয়ে আমি ওদের কাছে ক্ষমা চাইলাম। অনেক রিকোয়েস্ট করার পর ওরা আব্বুকে মাফ করে দেয়, আর আমরা সবাইকে জড়িয়ে ধরি। আমি আর ঋষি ভাইয়া আমাদের খুশি ডাবল, নাহিদ, বিরাট, আব্বু ডাবল। আমি আর ঋষি ভাইয়া নিজেদের দিকে তাকিয়ে হাসছি, আর দুইজনের হাতে একটা তালি দিয়ে বললাম, আমি ফুপি হতে চলেছি। আর আমি চাচা। তাও আবার 2টা বেবির। হোয়াট? কি? বড় ভাবি আর মেজো ভাবি দুজনেই আমাদের সুখবর দিচ্ছে। একসাথে বলার সাথে সবাই সামিয়া আর সাদিয়া ভাবির দিকে তাকালো, তারপরেও চোখ নিচে নামিয়ে নিল, লজ্জা পেয়েছে। নাহিদ ভাইয়া আর বিরাট ভাইয়া ভাবছে, কাছে গিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে, আর আব্বু দুজনেই আশীর্বাদ করে। সন্ধ্যাবেলা রুমে বসে আছি, হঠাৎ ফোনটা বেজে ফোনটা হাতে নিতেই দেখি তনিমার কল। নিজেকে সামলে কল রিসিভ করি। তুই কখন আসবি? তুই না আসা পর্যন্ত আমি বিয়ে করব না। কিন্তু টনি, এটা ফাইনাল। তুই না আসা পর্যন্ত আমি কবুল বলবো না। আচ্ছা আসছি। বলেই কল কেটে দিলাম। চোখের কোণে এক ফোঁটা পানি মুছে নিলাম। আজ শাড়ি পরবো, জীবনে প্রথমবার ও শেষবার। নীল সিল্ক শাড়ি, হাফ হাতার ব্লাউজ এই শীতে। তনিমার বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামলাম। এদিকে ঠান্ডা বাতাস, শীতে কাঁপছে। বাড়ির সামনে এসে দেখে মনে হচ্ছে না এটা কোনো বিয়ে বাড়ি, কোনো কিছুই তো হয়নি। বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে তনিমার রুমে আসলাম। তনিমা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। কিরে, তুই এখনো রেডি হসনি? আজ না তোর বিয়ে? আজ আমার বিয়ে না রে আনু। মানে? তুই তো কখনো শাড়ি পরিস না, আজকে যে বললি। ইচ্ছে হয়েছে তাই, কিন্তু তুই যে বললি আজ বিয়ে না। আমার অপূর্বের সাথে বিয়ে হচ্ছে না, আর এতদিন আমরা নাটক করেছি। মানে? অপূর্ব আমার ফুফাতো ভাই। ওই দিন রাতে যখন তুই ওকে অপমান করে চলে গিয়েছিলি, ও তখন অনেক ভেঙে পড়েছিল। সেখানে এই রাস্তার মাঝে বসে কেঁদেছিল। পরের দিন আমাকে সবকিছু বলে। আমি ওকে পরামর্শ দেই আমেরিকায় চলে যেতে, আর ওর পড়াশোনা কমপ্লিট করে। আর আমার কথা মতো ও যে হয়, কিন্তু সত্য দেয় আমি যেন 24 ঘন্টার ছায়ার মতো তোর পাশে থাকি, তোকে দেখে রাখি। আর তার জন্য অপূর্ব চলে যাওয়ার 2 মাস পরে আমি তোর কলেজে ভর্তি হই, তোর বন্ধু হই, বন্ধু থেকে বেস্ট ফ্রেন্ড। তোর সাথে মিশে বুঝতে পারি তোর জায়গায় তুই ঠিকই ছিলি, তবে তোর কথাগুলো বলার ধরন ছিল না। তুই 3 বছরের অন্য কোনো ছেলের দিকে আগ্রহ দেখাসনি, কারণ তুই ওই অপূর্বকেই ভালোবাসতি। আর সেজন্যই আমাদের এই প্ল্যান। আর কালকে রাতে যে অপূর্ব তোকে চাচা বলেছে, সবকিছুই আমাদের প্ল্যানের মধ্যেই ছিল। কিন্তু শেষে তোর সাথে ঘটে যাওয়া ওই অ্যাক্সিডেন্ট, আমরা ভাবিনি তোর সাথে অমন হবে। অপূর্ব তোকে বাঁচাতে গিয়েছিল, আর ছুরির আঘাতে ওর হাত কেটে যায়। অপূর্বকে একজন মারতে আসা, তখনই ওখানে গাড়ি নিয়ে আসে তোর বাবা। সে অপূর্ব আর তোকে বাঁচায়। তোকে দেখে বলে তুই ওনার মেয়ে আনিকা। আর অপূর্ব ও বলে ওর কথা যেন তোকে না বলে, কিন্তু আমি বলে দিলাম। কাঁদছিস কেন পাগলি? যা, অপূর্ব সাথে তোর জন্য অপেক্ষা করছে। তনিমার কথা শেষ হতেই ওকে জড়িয়ে ধরি, আর কয়েকটা কিল ঘুষি দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে আসি। দৌড়াতে ছাদে চলে আসি। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে অপূর্ব, আর আমি হেঁটে গিয়ে ওর পিছনে দাঁড়ালাম। অপূর্ব আমার পায়ের শব্দ শুনে আমার দিকে ঘুরে তাকালো, আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। কতবার বলেছিলাম শীতের মধ্যে এভাবে না বের হতে, ঠান্ডা লেগে যাবে। কথাটা বলেই ওর গা থেকে ব্লেজারটা খুলে আমার গায়ের উপর ঢেকে দিল। আমি অপূর্বর চোখের দিকে তাকিয়ে আছি, এক দৃষ্টিতে। চোখ দিয়ে পানি পড়ছে। অপূর্ব আমার গালে হাত দিয়ে পানি মুছতে মুছতে বলল, সরি কালকের জন্য। অপূর্বের কথা শেষ হতেই না অপূর্বকে জড়িয়ে ধরলাম। অপূর্ব আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, আমিও সরি। অপূর্ব আমার দিকে তাকিয়ে হেসে দিল, আর আমিও হেসে দিলাম। অপূর্ব আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো, আর ছাদের কিনারায় নিয়ে এসে দাঁড়ালো। ওই যে দেখছো আকাশে চাঁদ, আজ থেকে তুমি আমার ঘরে সেই চাঁদের আলো। খুব বেশি ভালোবাসি তোমাকে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর এই 3 বছরে নিজেকে তোমার মনের মতো করে তৈরি করে আসছি তোমার কাছে। আই এম সরি অপু। হুশ, আর কোনো সরি না। আজ থেকে শুধু ভালোবাসা। আর ফ্যামিলিকে বলতে তো হবে আমাদের বিয়ে দিতে। আমরা বলবো, লজ্জা লাগবে না? বিয়ে করব আমরা, একসাথে থাকবো আমরা। আর আমাদের হয়ে কথা বলবে কারা? অন্য কেউ বলবে সে আশায় বসে থাকবো নাকি? আমি তো বলবো, আর তোমাকেও বলতে হবে বাবু। হ্যাঁ বলবো, আর রাজিও করাবো।
আর কিছু না বলে লজ্জায় মাথা নিচু করে নিলাম। অপূর্ব আমাকে আবারও জড়িয়ে ধরলো, আমিও অপূর্বকে শক্ত করে জড়িয়ে ধরলাম। দুজনেই ছাদ দেখছি আর কথা বলছে। 3 বছরের জমানো কথা সব আজ বলছি। সমাপ্ত।